আপনি অ্যাডাপ্ট করেছেন তার কতটুকু আপনি বাস্তবায়ন করেছেন, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমরা এটা নিয়ে কথা বলবো আরেকটি বিরতির পরে। অতিথিদের সাথে আরো কথা হবে, একটি বিরতি নিচ্ছি, সাথে থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। সার্ক থেকে যদি এখন একটু ভারত বাংলাদেশের যে দ্বিপাক্ষিক সম্পর্ক, যেটি নিয়ে অনেকদিন ধরেই আলোচনা হচ্ছে, যে বিশেষ করে দুটি চুক্তি এখনো ঝুলে আছে, যে দুটি চুক্তি স্বাক্ষর হওয়ার কথা ছিল অনেক আগেই, মনমোহন সিং যখন বাংলাদেশ সফরে এসেছিলেন, এবং সেই দুটি চুক্তি নিয়ে কিন্তু অনেক জল ঘোলা হয়েছে আমরা দেখছি। এবং সর্বশেষ আজকে আমরা দেখলাম যে সাইডলাইনে যে আলোচনা হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রী কিন্তু আশ্বাস দিয়েছেন যে এই দুটো চুক্তি খুব অচিরেই হয়ে যাবে এবং স্থলসীমা চুক্তি সেটি রেটিফাইও করা হবে ভারতের পার্লামেন্টে। কিন্তু এর ফলে বাংলাদেশ এবং ভারতের মধ্যে, জনগণের মধ্যে বিশেষ করে যে এক ধরনের অনাস্থা তৈরি হয়েছিল, আমরা তো জানি এমনি এই দুটি প্রতিবেশী দেশের মধ্যে অনেকদিন ধরেই একটা অনাস্থার সম্পর্ক আছে এবং একটি বড় ভাই সুলভ আচরণের একটি বিষয় আছে। এই অনাস্থাটা কেন তৈরি হচ্ছে এবং মানে আসলে কোন জায়গায় গিয়ে জিনিসটি আটকে আছে? আমি যেভাবে দেখি সেটা হচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্কের প্রধান সমস্যা হচ্ছে যে আমাদের মানে মিউচুয়াল রেসপেক্ট বলতে একটা কথা, পারস্পরিক সম্মান। ভারত একটা বৃহৎ প্রতিবেশী হিসাবে আমাদেরকে কি তারা সমান সম্মান দিয়ে দেখছে কিনা, দ্যাটস এন ইম্পর্টেন্ট ইস্যু। এবং আমার মনে হয় বাংলাদেশের মানুষের মধ্যে আবেগের ব্যাপারটাও বোধহয় অনেকটা এই জায়গায়। আর এই যেই দুটো চুক্তির কথা যেটা বলা হলো, আবার আমরা বিরতিতে যখন ছিলাম আলাপ করছিলাম যে এখন রিপোর্ট করতেও ভাল লাগে না, কারণ আর কত একটা জিনিস আমরা বোধহয় বারবার ভুলে যাই, সেটা হচ্ছে এই চুক্তিটা আমরা রেটিফাই করেছি 74-এ, 40 বছর আগে আমরা করে দিয়েছি। এখন তারা 40 বছর বিলম্ব করেছে, তারা এখন করছে। ইটস নট দ্যাট দে আর ডুইং আস এনি ফেভার, তারা তাদের অব্লিগেশনটা ফুলফিল করছে, যদি তারা করতে পারে করার কথা সেটি। হ্যাঁ, যেটা 40 বছর আগে করার কথা তারা এখনো করতে পারেনি। অতএব আমাদেরকে এমন কোনো কিছু মনে করার কারণ নাই যে তারা আমাদেরকে কোনো ফেভার করতেছে। হ্যাঁ, দে আর ফুলফিলিং দেয়ার অব্লিগেশন, রাইট। এত বছরের মধ্যে এই প্রথম আমার মনে হচ্ছে যে এবার বোধহয় এলবিএ নিয়ে কিছু হবে, কারণ ওদের যে স্ট্যান্ডিং কমিটি অন এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি এটা ওকে করে দিয়েছে এবং পেশ করতে বলেছে, যে পার্লামেন্টে পেশ করার, এবং এই পার্লামেন্ট চলবে 23শে ডিসেম্বর পর্যন্ত বোধহয়, এবং আশা করা যায় যে এবার হয়তো হয়ে যাবে। আমরা বোধহয় জানি এটা একটা কনস্টিটিউশনাল বিল, এখন বিল তৈরি করতে হবে এবং এটা 2/3 মেজরিটি নিয়ে উচ্চ সভা এবং নিম্ন সভা, লোকসভা রাজ্যসভা দুটাতেই পাশ হতে হবে। এবং এখানে ওই যে ভারত বাংলাদেশের ব্যাপারে কিংবা অন্যান্য দেশগুলোর মধ্যে রাজনীতি কিভাবে চলে আসে, এই কংগ্রেস সরকার কিন্তু আপ্রাণ চেষ্টা করেছে এই বিলটা করার জন্য, কিন্তু এই নরেন্দ্র মোদীর পার্টি কিন্তু এটা আপনার আটকে রেখেছে, কিন্তু ওরাই এখন আবার এই বিলটা তুলছে। সো ইটস এ ফানি থিং। আর তিস্তার যে ব্যাপারটা, আন্তর্জাতিক আইন অনুযায়ী আন্তর্জাতিক নদীর পানি লোয়ার রেপিরিয়ান যে দেশগুলি তারা প্রাপ্য, দিস ইজ দ্য ওয়াটার উই ডিজার্ভ, এখানে করুণার কিছু নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে উই এগ্রিড অন এ ড্রাফট, দুই দেশ একটা ড্রাফট এগ্রি করেছিল। তাহলে এখন আপনার ইন্টারনাল কনসেনসাস কি হবে, ইন্টারনাল পলিটিক্যাল ডাইনামিক্সের জন্য আমি কেন সাফার করব, এই প্রশ্ন তো আমি করতেই পারি। জুলাস ভাই, আমরা যেরকম দেখেছি যে ভারত আসলে, আমরা সার্কের ক্ষেত্রে যদি দেখি বা অন্য কোনো ক্ষেত্রে যদি দেখি, ভারত কিন্তু বেশ, রাষ্ট্রবিজ্ঞানীরা যেটা বলেন বা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা যেটা বলেন, যে ভারত সবসময় দ্বিপাক্ষিক একটি সম্পর্ক বজায় রাখার একটা চেষ্টা করে, আঞ্চলিক কোনো সহযোগিতার চেয়ে তারা দ্বিপাক্ষিক সম্পর্কের উপরে জোর দেয় বেশি। এখন বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক এবং তিস্তা চুক্তির যেই বিষয়, বা আরো আমরা জানি যে আন্তঃনদী সংযোগ প্রকল্প, এগুলো নিয়েও বাংলাদেশের সাথে ভারতের বেশ কিছুদিন ধরেই টানাপোড়েন চলছে। বাংলাদেশ কি এই বিষয়গুলো নিয়ে আন্তর্জাতিক, আমরা যেমন সমুদ্র নিয়ে যেরকম আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশ আছে, এরকম কোন আন্তর্জাতিক ক্ষেত্রে যাওয়ার কি কোনো সুযোগ আছে বা কেন যাচ্ছেন আপনার কি মনে হয়? বেসিক্যালি এগুলো নিয়ে যত কথা হয়েছে, আমার মনে হয় যে একটা সিদ্ধান্তে আমরা সরকারি পর্যায়ে এসছে যে দ্বিপাক্ষিকভাবে এই সমস্যাগুলো আসলে সমাধান করতে হবে। আন্তর্জাতিকভাবে যেটি হয়েছে, যেটি বলছিলেন কবির ভাই, যে সমুদ্র সীমার ক্ষেত্রে, সেটি কিন্তু আসলে এক ধরনের দ্বিপাক্ষিক সদিচ্ছার কারণে ওখানে সবাই পার্টি হয়েছে এবং সেভাবে এটা সমাধান হয়েছে। এবং এই মুহূর্তে আমি মনে করি যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক খুবই ভালো, বিশেষ করে বাংলাদেশ তার কমিটমেন্ট রেখেছে। বিশেষ প্রধানমন্ত্রী
শেখ হাসিনা তার আগের আমল এবং বর্তমান আমলে বারবার বলেছেন ভারতের জন্য একটা বিরাট কনসার্ন হলো যে তার ভূমিকে সুরক্ষিত রাখা, যেন আশেপাশের জায়গা থেকে কেউ ডিস্টার্ব না করতে পারে। এবং বিশেষ করে বিচ্ছিন্নতাবাদী ভারত যাদেরকে বলে, বিশেষ করে আমাদের এই পার্শ্ববর্তী বা পাশাপাশি যে 7টি প্রদেশ এবং এই জায়গাগুলোতে বাংলাদেশের মাটিকে ব্যবহার করে কোনোভাবেই সেখানে যেন কোনো ডিস্টারবেন্স তৈরি করতে না পারে, সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার, আগের সরকার 5ই জানুয়ারি ইলেকশনের আগে, তারা সর্বতোভাবে ভারতকে সহায়তা করেছে। এবং এই জায়গা থেকে ভারত আমাদেরকে কি দিচ্ছে সেই বিষয়গুলো নিয়ে নানা রকম বিতর্ক আছে। এবং তিস্তা নিয়ে এই যে মমতা, এক ধরনের তো কথা হচ্ছে যে আমরা সবকিছুই আসলে ভারতকে দিয়ে দিচ্ছি, বিনিময়ে কিছুই পাচ্ছি সেটা না, হয়তো এই ধরনের। সবসময় সত্যি না, কিন্তু ইন্টারনাল পলিটিক্স অনেক সময় এগুলোকে কন্ট্রোল করছে। ধরেন মমতা ব্যানার্জি উনি তিস্তা সবকিছু ফাইনাল, সেখানে এসে উনি বাগড়া বসিয়ে দিলেন। তো আমরা বাঙালি, আমাদের মধ্যে ভাষার ইয়ে আছে। 71-এ ইন্ডিয়া আমাদেরকে প্রায় 1 কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছে, আমাদেরকে যুদ্ধের সহযোগিতা, সবই ঠিক আছে, তাতে কারো কোনো প্রশ্ন নেই। কিন্তু তার মানে এই না যে একটা ইন্টারনাল পলিটিক্স, নিজেদের একটা দলগত একটা ব্যাপারের কারণে এই জায়গাগুলোতে আপনি আমাকে ভোগান্তির শিকার করবেন। তো মমতা ব্যানার্জি তার মতো একজন ভদ্রমহিলা যিনি অনেক কাঠখড় পুড়িয়ে বর্তমানে ক্ষমতায় আছেন, উনিও আমি জানতে পারলাম যে ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট নিয়ে উনিও এক ধরনের আশ্বস্ত করেছেন যে এখানে বাধা দেওয়া হবে না। তিস্তার বিষয়ে কিন্তু তিনি এমনকি জুলহাস, স্ট্যান্ডিং কমিটিতে মমতা ব্যানার্জির দলের দুইজন ছিল, তারা কোনো বাধা দেয়নি, সর্বসম্মতিক্রমে এগ্রিমেন্ট। ইটস এ গুড সাইন মেবি। আমি জানি না ওই কংগ্রেস সরকারের সাথে হয়তোবা তৃণমূল কংগ্রেস তারা হয়তোবা মনে করেছে এই ক্রেডিটটা তাদেরকে দিতে চায় না, তারা হয়তো বিজেপিকে বেশি ফ্রেন্ডলি মনে করেছে, যেহেতু মমতা ব্যানার্জির ইতিহাস কংগ্রেসের সাথে জড়িত আছে, ব্যক্তিগত রেশারেশিও থাকতে পারে। তো সেই জায়গা থেকে আসলে আমার মনে হয় যে সামনের দিকে আমাদের এগোতে হবে। সম্প্রতি যে সাবেক হাই কমিশনারদের একটা প্রোগ্রাম হলো, সম্মেলন হলো ঢাকায়, সেখানে কিন্তু ইন্ডিয়ান হাই কমিশনার যারা ছিলেন তাদের কেউ কেউ বলেছেন যে বাংলাদেশ যে প্রতিজ্ঞা রেখেছে, বাংলাদেশ যে রেখেছে সেটার প্রতিদান ইন্ডিয়া পর্যাপ্তভাবে দিতে পারেননি। তার মানে কি, এই ফ্রাস্ট্রেশন যদি আমাদের মধ্যে থেকে থাকে, সেটা শুধু বাংলাদেশের ফ্রাস্ট্রেশন না, সেটি তাদের দিক থেকে যারা মনে করেন যে বাংলাদেশকে বাদ দিয়ে ভারত ভালো থাকতে পারবে না, আবার ভারতকে বাদ দিয়ে বাংলাদেশও সামনে এগোতে পারবে না। আমি বলে শেষ করে দিই, 5ই জানুয়ারি ইলেকশনের পরে মাননীয় প্রধানমন্ত্রী যেদিন প্রেস কনফারেন্স করলেন, প্রথম প্রেস কনফারেন্স করলেন, বাইরে করার আগে ভিতরে বিদেশি সাংবাদিকদের সাথে এবং বিদেশি সংস্থার সাংবাদিকদের সাথে কথা বলেছিলেন। সেখানে একটু প্রশ্ন করেছিলেন আমেরিকান একজন সাংবাদিক যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে বলা হচ্ছে যে আপনি সব ভারতকে দিয়ে দিচ্ছেন। উনি একটা আনসার দিয়েছিলেন, আমি এখন সেটা রিকল করতে চাই এক কথায়। উনি বলেছিলেন যে আমরা যদি অঞ্চলকে একসাথে দেখতে চাই, আমাদের মূল সমস্যা হলো দারিদ্র, সেই জায়গায় যদি আমরা এগোতে চাই, দারিদ্র বিমোচন করতে চাই, তাহলে আমাদেরকে একসাথে কাজ করতে হবে, নানা ফ্রন্টে কাজ করতে হবে। আমি মনে করি এই স্পিরিট বাংলাদেশের আছে এবং সেটিকে রেসিপ্রোকেট করবে ইন্ডিয়া এবং আরো মিয়ানমার, পাশাপাশি দেশ যারা আছে, কাছাকাছি যারা আছে, তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। কবির ভাই, আমরা নদী নিয়ে যেই সমস্যাটা দেখছি ভারতের সাথে, শুধুমাত্র তিস্তা নদীর পানি বন্টন, সেই বিষয়টা আসলে এখন চুক্তিটা না হয় সামনে এসেছে, কিন্তু বাকি যে নদীগুলো আছে, বিশেষ করে যে 3টি অববাহিকার কথা বলা হয়, সেই 3টি অববাহিকায় কিন্তু আমরা দেখছি যে বিজেপি যখন ক্ষমতায় ছিল না, তখনও কিন্তু বিভিন্ন রাজ্যে বিজেপি সরকার যারা ছিল, তারা যেই আন্তঃনদী সংযোগ প্রকল্প সেটির পক্ষে বলেছে এবং তারা ক্ষমতায় এসেছে যে এটা আমরা বাস্তবায়ন করবোই সেটি বলে, এবং একটি কিন্তু পরীক্ষামূলকভাবে চালু হয়ে গেছে। আমার সাথে কথা হচ্ছিল যে হাইকমিশনারদের যে সম্মেলন হয়েছিল, সেখানে বিনা সিকরির সাথে আমার একটু কথা বলার সুযোগ হয়েছিল। তিনিও দেখলাম যে সেটার পক্ষেই কথা বলছেন যে এর ফলে বাংলাদেশের কোনো ক্ষতি হবে না। কিন্তু তিস্তা নদীর পানি বন্টন চুক্তি নিয়ে মমতা ব্যানার্জি যেটা বলছেন যে ভারত ন্যায্য পাবে না, বাংলাদেশ বলছে যে এখন তারা ন্যায্য পাচ্ছে না, এবং আন্তঃনদী সংযোগ প্রকল্পের ফলে ন্যায্যতা পাওয়া যাবে কিনা, এই ন্যায্য নাকি অন্যায্য সেই বিষয়টি নির্ধারণ করার জন্য কি বাংলাদেশ এবং ভারতের কোনো ধরনের কোনো প্রক্রিয়া আছে কিনা, বা আন্তর্জাতিক কোনো প্রক্রিয়া আছে কিনা, কোনো কমিশন আছে কিনা? ন্যায্যতা জিনিসটা তো এক একজনের কাছে এক এক রকম, এটা আপেক্ষিক। অবশ্যই আমার কাছে যেটা ন্যায্য মনে হচ্ছে, জুলহাসের কাছে হয়তো এটা ন্যায্য মনে নাও হতে পারে। এখন কথা হচ্ছে আমাদের জন্য কি ন্যায্য, এটা তো আমাদের ডিসাইড করতে হবে এবং আমাদেরকে ওইভাবেই কি বলে রাস্তা নিতে হবে। এখন এই যে দেন এগেইন ইট কামস যে দ্বিপাক্ষিক সম্পর্ক সবসময় কিন্তু গিভ এন্ড টেক।
তো আপনি আমাকে কিছু দিবেন, আমি আপনাকে কিছু দিব। শুধু টেকেও হয় না, শুধু গিভেও হয় না। জুলহার যেটা বললো সেটা হচ্ছে যে আমাদের দিক থেকে আমরা কোন জিনিসটা ভারতকে এখন পর্যন্ত আমরা আমাদের অব্লিগেশন ফুলফিল করিনি। অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্ন, উই আর ভেরি গুড নেইবার্স ফর ইন্ডিয়া, সন্ত্রাস দমন, বাণিজ্য সব দিক দিয়ে আমাদের দিক থেকে কোনো সমস্যা নেই। আর আমরা জাতি হিসাবে কিন্তু খুব আমরা অল্পতে সন্তুষ্ট হই। আমরা যে জিনিসগুলি চাচ্ছি সেটা হচ্ছে, যেমন আমি যদি জাস্ট অল্প কথায় 30 সেকেন্ডে যদি তোমাকে আমি বলি যে ভারত বাংলাদেশ সমস্যা